আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশরিক রুদ্র। আপনারা জানেন বিশ্বকাপ চলছে এবং প্রতিদিনই অনেক ঘটনাই ঘটছে। আমরা গতকাল দেখেছি পর্তুগাল হোঁচট খেয়েছে কঙ্গোর সাথে। ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। পাশাপাশি ইংল্যান্ড ক্রোয়েশিয়া দুর্দান্ত একটি ম্যাচও হয়েছে। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন অতিথি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। আমরা একটু আলোচনা করতে চাই আসলে, এবং দর্শক চাইলে আপনারাও কিন্তু যোগ দিতে পারেন আমাদের আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরে কল দিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমরা এবার মূল আলোচনায় চলে যেতে চাই। পর্তুগাল এবং কঙ্গোর ম্যাচটা মনে হচ্ছিল যে একটু ওয়ান সাইডেড ম্যাচ হবে, কিন্তু খুব ভালো স্টার্টও করেছিল পর্তুগাল, শুরু দিকে একটা গোল দিয়েছিল, এরপরই মনে হচ্ছিল একেবারে ছন্দপতন। পর্তুগালের এ ধরনের খেলা আপনার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে কিনা? দেখেন, আসলে বিশ্বকাপ শুরু হওয়ার পরে প্রথম দিনের পর থেকে দেখা গেল যে সেকেন্ড দিন থেকে কম্পিটিটিভ ম্যাচটাকে এবং ওয়ার্ল্ড কাপের ম্যাচের যে কম্পিটিশন সেই জায়গা থেকে অনেকটাই টাফ হয়ে যাচ্ছিল এবং র্যাঙ্কিংয়ে যাদেরকে এগিয়ে রেখেছে সবাই চিন্তাভাবনা করছে যে নামে ভারে অনেক বড় টিম, কিন্তু তাদের পারফরমেন্স কী। তো সেই জায়গা থেকে শুরু করলে একমাত্র জার্মানি খেলে ডিফারেন্স ক্রোয়েশিয়ার সাথে 7-1 জেতার পরে পরে শুধুমাত্র আমরা যদি চিন্তা করি সুইজারল্যান্ড 5-1 জয়, সুইডেন 5-1 জয়। ফ্রান্সকেও আমরা দেখেছি যে ফার্স্ট হাফে না হলেও সেকেন্ড হাফে বেশ ডমিনেট করে এসেছে। হ্যাঁ, এগুলো আসছি আমি পরে। যদি চিন্তা করে তার মাঝখানে আমরা এশিয়ান টিম জাপান, তারপরে কোরিয়া, অস্ট্রেলিয়া অলরেডি জিতেছে এবং আফ্রিকান টিমগুলোকে আন্ডারডগ এবং পাওয়ার হাউস বলা হয়, সেখান থেকে তারাও কিন্তু কম্পিটিটিভ ফাইট করছে। তো সেই হিসাবে কঙ্গো কিন্তু নতুন একটা দেশ, ওইভাবে চিন্তা করা ছিল। তো পর্তুগাল, রোনাল্ডো আছে এবং পর্তুগালের যে টিম এবং ডেথ, এইবার যে টিম নিয়ে আসছে মার্টিনেজ, এদের দুর্দান্ত টিম, তারা পারফরমেন্স করেছে। তাদের যে মিডফিল্ড পিএসজি এবং ম্যানইউতে খেলে ফার্নান্ডো, এই যে কম্বিনেশন চারজনের এবং সামনে রোনাল্ডো অভিজ্ঞ, এইটা নিয়ে অনেক বেশি আশা ছিল দর্শকদের, কিন্তু কঙ্গো সেটাকে হতে দেয়নি। এবং যখন 12 মিনিটের মাথায় যখন গোল পায়, তো সেখানে চিন্তা করা ছিল এবারের পর্তুগাল অনেক ভালো জায়গায় যাবে এবং ভালো একটা স্টার্ট করবে, এই ম্যাচগুলি অনায়াসে 3-4 গোলে জিতবে। কিন্তু যতই সময় যেতে থাকে এবং ম্যাচ কিন্তু আস্তে আস্তে অনেক বেশি কঙ্গোর আন্ডারে চলে যায়, তারা লো ডিফেন্ডিং ব্লক করে কাউন্টার পেস খেলতে থাকে এবং সেখান থেকে কিন্তু তারা গোলও রিটার্ন করে। তো তারপর থেকেই কিন্তু পর্তুগাল আরও বেশি চাপে পড়ে। এবং আপনি যেটা বলেন রোনাল্ডো, যে রোনাল্ডো নিজেও এবং ওর সতীর্থ হিসাবে এবার ওয়ার্ল্ড কাপে তাদের 6, মেসি তার আগের খেলায় হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। দর্শকদের সেই আনন্দ এখনও তাদের ঢেউ এবং আবির্ভূত হচ্ছে। সেখানে রোনাল্ডোর কাছে তারা চেয়েছিল কিছু, যারা রোনাল্ডো বেসড টিম এবং কম্পিটিশন যখন চিন্তা করা যায়, দুজনে কিন্তু টপ লেভেলের ফুটবল খেলে গেছে। একদিন মেসি গোল করলে বার্সেলোনায়, পরের দিন রিয়াল মাদ্রিদে রোনাল্ডো সেই তার প্রতিবাদ এবং প্রতিফলন ঘটাতো, যে 1 গোল করছে ও 2 গোল, ও 2 গোল করছে পরের দিন 3 গোল, এবং একই সময় তারা দুইজন বেস্ট প্লেয়ার হয়েছে বারবার ইউরোপে এবং ব্যালন ডিওরও দুইজনে পেয়েছে। দুজনের মধ্যে একটা কম্পিটিশন ছিল। এবং এখন মানে রোনালদো ফ্যান আছে, মেসি ফ্যান আছে। যখন মেসি হ্যাট্রিক করেছে, স্বাভাবিকভাবেই রোনালদো ফ্যানদের উপর বা রোনালদোর উপর একটা প্রত্যাশার চাপ ছিল যে হয়তোবা কঙ্গোর বিপক্ষে হ্যাট্রিক না হলেও অন্তত একটা দুটা গোল করবে। কিন্তু রোনালদোর ওভারঅল পারফরমেন্স, আমি পুরো ম্যাচে দেখেছি যে তিনি মাত্র 25 বার বল টাচ করেছে, মানে তাদের যে গোলরক্ষক তার চাইতেও কম। এবং মনে হচ্ছিল যে কোথায় রোনালদো, তাকে পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। একটা ডি বক্সের মধ্যে শুধু সে দাঁড়িয়ে থাকা, মানে এটা রোনালদোর সাথে যায় কি না। মানে আমরা এখন যে ফরমেশন অনুযায়ী কোচ যে টিমটা সাজিয়েছে, ওখানে খেলেছে হলো 4-2-3-1 খেলে। তো সেই জায়গা থেকে যখন রোনাল্ডোর ফিক্স নাম্বার 9 বক্সে, কিন্তু রোনাল্ডোকে বেসিক্যালি ফরওয়ার্ড প্লেয়ার এবং উইং থেকে স্টার্ট করেছিল। বয়স ভারে আস্তে আস্তে সে ম্যাচুরিটির জন্য অল্প জায়গার মধ্যে গোল করতে পারে, সে আস্তে আস্তে তার পজিশন চেঞ্জ করে আনে কোচ। এবং এখন লাস্টে যে সৌদি লিগ খেলেছে, সেখানেও সে নাম্বার 9 পজিশনে খেলে এবং ওখানকার হাইয়েস্ট স্কোরার। এবং সৌদিতে তার টিম এইবারই, লাস্ট 4 বছরের মধ্যে এইবারই তার টিম আল নাসের চ্যাম্পিয়ন হয়, লিগ চ্যাম্পিয়ন, তাও লাস্ট লিগের লাস্ট ম্যাচে। তো সেই জায়গা থেকে আসলে অনেক বেশি চাওয়া তার কাছে দর্শক এবং দেশ, রোনাল্ডো আছে, গোল করবে, সেটাই প্রত্যাশা করতে পারে। টিমের কম্বিনেশন ম্যাচ অনুযায়ী যখন আমরা সময়ের পরে আগাচ্ছি বা সময় আস্তে আস্তে কমতে থাকে, ফার্স্ট হাফ, তারপর সেকেন্ড হাফের দিকে যখন 55 মিনিট 56 মিনিট যেতে হয়, তখন থেকে দেখা গেল রোনাল্ডো বলই পাচ্ছে না। এবং রোনাল্ডোকে এত ভালো মার্ক করে দুই সেন্টার ব্যাক,
কঙ্গোর, সেইখান থেকে রোনাল্ডোকে যে উইং প্লে থেকে বল যে ক্রস আসবে বা ক্রসে যাওয়ার পরে যে জিনিসগুলি চেঞ্জ হয়, সেইখান থেকে সেই বল কানেক্ট করাই তার জন্য অনেক দুরূহ ব্যাপার হয়ে থাকে। এত মার্কিংয়ের মধ্যে রোনাল্ডোর স্পিড যে সেটা অনেক কম, তাকে দরকার স্পেস করা। আর যেটা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে এরিয়াল বলে অনেক ভালো, যে হেডে গোল করতে পারে, সেই ধরনের বল ডিমান্ড করছিল। কিন্তু পর্তুগাল টিমের যে খেলার ধরন বা ফিলোসফি, সেই জায়গা থেকে সেইভাবে ক্রস বা আসছিল না। তো এইখান থেকেই রোনাল্ডোর জন্য মনে হচ্ছিল যে এত বল কম পাচ্ছে বা এই কমিউনিকেশন কানেকশনটা অনেক কমে গেছিল টিমের জন্য। তো সেই জন্য তার জন্য সুবিধা বা অসুবিধা যেটাই বলে, যে জায়গা থেকে তারপরও সে দুটো ডিয়ের বক্সের ভিতর থেকে দুটো বল খুব ভালো কানেক্ট করতে পারেনি, যেটা আমরা প্র্যাকটিস ম্যাচেও এর আগের ম্যাচে দুটোতে দেখেছি অন টার্গেটে ছিল অন না সেটা। টার্গেটেই রাখতে কিন্তু আপনি পারেনি। যেটা বলছিলেন মার্কের কথা, আমরা জানি যে ডেফিনেটলি যখন কোনো দলে একজন সেরা ফুটবলার থাকবেন তাকে মার্ক করবেই, এটাই স্বাভাবিক। মেসির ক্ষেত্রে মার্ক করবে, এমবাপ্পের ক্ষেত্রে মার্ক করবে। রোনালদোর কথা যদি বলি, যে লাস্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপে লাস্ট 10 ম্যাচে তিনি ন্যাশনাল টিমের হয়ে কোনো গোল করতে পারেননি। এটা কি শুধুমাত্র মার্কের জন্য, নাকি আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছে মনে হয় যে তার যে অ্যাবিলিটিটা ছিল বয়সের কারণে হোক কিংবা অপোনেন্টের স্ট্র্যাটেজির কারণে হোক অনেকটা কমে গেছে? হ্যাঁ, এটাই আসলে বয়স একটা ফ্যাক্টর। সেটার সাথে সাথে আসলে ও রোনাল্ডো তো সেখানে প্রমাণ করেছে তার লিগে বা অন্য জায়গায় যখন খেলতেছে সেখানে সে গোল পাচ্ছে, সৌদি লিগের প্রো লিগে যখন খেলে। কিন্তু ন্যাশনাল টিমে আসার পরে যে কমিউনিকেশন টিমের যে সেই জিনিসটা আসলে আমরা তার কাছে কম দেখছি, বা প্লেয়ারের মধ্যে কি বোঝাপড়া কম, বা তাকে বল দিচ্ছে না, এরকমও কিছু শোনা যায় ভিতরে, যে বলের আমার যে ভালো পজিশনে থাকার পরও ইন্ডিভিজুয়ালি যে তারা গোল করছে, আমাকে বল সত্যি সাপোর্ট করছে না। এবং এটাও দেখা যায় কালকে হাফ টাইমের সময় যখন নাম ছিল, তখন তার প্লেয়ার সতীর্থকে ভালোভাবে চেয়ার আপ এবং বুস্ট আপ করছিল, যে আমাকে বল দাও, আমি গোল করতে পারবো। কিন্তু যেই মুভমেন্টে বল দরকার বা যেখানে যাওয়া দরকার, আপনি যেটা বলছেন, অ্যাজ এ স্ট্রাইকারকে মার্ক করবে, এবং ভালো স্ট্রাইকাররা তাকে ডিফেন্ডারকে ট্র্যাক আউট করে বের হয়ে আসবে এবং স্পেস তৈরি করবে, অন্যকে গোল করাবে। সেই যে গোল করবে বা করতে হবে, এটা বেসিক্যালি না। এটা ফুটবল, এটা বলে না। ফুটবল ইজ এ টোটাল গেম। সবাই মিলে খেলতে পারলে তখন এটা রেজাল্ট এবং পারফরমেন্স ক্যারি করে। তো সেই জায়গা থেকে আসলে রোনাল্ডোর কিছুটা মনে হয় ভাট এবং পড়তি, যার জন্য সে টিম ওয়ার্কের সাথে যদি কঙ্গোর এগেনস্টেই গোল করতে না পারে, তো সামনে তো আরও ব্রিডিগেল এবং কঠিন তার প্রতিপক্ষ আসবে এবং খেলতে হবে। ওদের গ্রুপে ভালো টিম আছে আরও, আমরা দেখেছি কলম্বিয়া ভার্সেস উজবেকিস্তান, এই চারজনের টিম। দেখা যাক পরের ম্যাচে কিভাবে তার এবং আপনি যেটা বলছিলেন যে রোনালদো হয়তোবা যথেষ্ট বল পায়নি, আমরা দেখতে পেয়েছিলাম যে পর্তুগালের গতকালকের ম্যাচের যে স্ট্র্যাটেজি ছিল, নিজেদের মধ্যে মনে হচ্ছে পাসিং দেওয়াটার দিকে বেশি মনোযোগ, মানে বল দখলে যতক্ষণ বেশি সময় রাখা যায়। রবার্তো মার্টিনেজও ম্যাচ শেষে বলছিলেন যে অ্যাটাক করা বা চান্স ক্রিয়েট করা যে ব্যাপারগুলো, সেগুলোর চাইতে বল দখলে বেশি নজর ছিল ফুটবলারদের, যেটার আসলে বলা যায় যে একটা রেজাল্ট আমরা পেয়েছি, যে তারা ড্র করেছে। মানে এই ওখানে তো আরো কিছু প্লেয়ার আছে, ভিতিনিয়া আছে, বের্নার্দো সিলভাকে আগে তুলে নিয়েছে, ব্রুনো ফার্নান্দেজ আছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি আপনার সাথে একমত, যে পিএসজিতে যে খেলা খেলেছে ভিটিনিয়া এবং জোয়া নাভাস, এবং সাথে হলো ব্রুনো ফার্নান্দেজ কিন্তু এইবারের লিগের ম্যান ইউর ক্যাপ্টেন হিসেবে খেলেছে, এবং সে হায়েস্ট রেকর্ড করেছে পুরো লিগের, সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। হ্যাঁ, এবং অ্যাসিসে সবচেয়ে মাস্টার, এবার হায়েস্ট তার অ্যাসিসে। এবং তার টিম এর আগে 4 বছর ধরে বা 5 বছর যদি আমরা ম্যান ইউকে দেখি, ওরা সবসময় 10-এর নিচে ছিল, আর এইবারে কিন্তু তারা 4-এ এবং 3-এ চলে আসছে। তো এই পারফরমেন্সের সবটা ক্রেডিট দেওয়া যায় ব্রুনো ফার্নান্দেজ, এবং গোল করেছে 10 থেকে 12টা এবং 22টা তার অ্যাসিস্ট আছে। তো সেই কম্বিনেশন টিম পিএসজি এবারও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন টিম, তার বেস্ট প্লেয়ার হলো ভিতিনিয়া। কিন্তু এই টিম ওয়ার্কের সাথে যে জিনিসটা আসে, সেইটা সবচেয়ে বড় ব্যাপার দেখাচ্ছে। মনে হচ্ছে যে তারা লাস্ট 30 তারিখে খেলে আসছে, তাদের যে রিকভারি রেস্ট দরকার, সেই ফ্যাটিকটা তাদের মধ্যে রয়ে গেছিল। সেই টায়ার্ডনেসের জন্য মনে হচ্ছে না যত সময় যাচ্ছে তারা সেখান থেকে টেম্পো থেকে আরো স্লো হয়ে পিছিয়ে এসেছিল। এক্স্যাক্টলি। এবং আমরা যেটা দেখেছি যে রোনালদো যেভাবে হতাশ করেছে, হ্যারি কেন কিন্তু তার ঝলকটা দেখিয়েছে ইংল্যান্ডের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে সময় হয়েছে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতি থেকে ফিরছি, দেখছেন ক্লেমন্ডা গ্যালারি, আপনাদের সাথে আছে আমি আশিক রুদ্র। কথা বলছিলাম পর্তুগাল এবং ইংল্যান্ড ম্যাচ নিয়ে, আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। আপনি আমরা পর্তুগাল ম্যাচ নিয়ে কথা বলছি, আপনি রোনালদোকে নিয়ে কথা বললেন, ইংল্যান্ডের ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। যে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ, মানে মনে হচ্ছিল যে এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যদি বলে তাহলে এই ম্যাচটাই ছিল। এবং যে ধরনের ম্যাচ আমরা প্রত্যাশা করেছিলাম, অনেক গোল হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, অনেকটা তেমনই একেবারে পয়সা উসুল করার মতো একটা ম্যাচ আমরা দেখেছি। মানে ওভারঅল আপনার কাছে ইংল্যান্ড, যারা আসলে মনে হচ্ছে না যে এই ওয়ার্ল্ড কাপে ফেভারিটের তালিকায় ছিল, কিন্তু তাদের খেলা, পারফরমেন্স, তাদের আক্রমণ ভাগের গোল স্কোর করার ক্ষমতা সবকিছু দেখে আপনার কাছে কি মনে হয়েছে? এবার ইংল্যান্ড কি চমক দেখাবে নাকি? অবশ্যই, আসলে ম্যাচ হিসাবে যদি আমরা চিন্তা করি এবং গ্রুপ পর্যায়ের যে ম্যাচ ব্রাজিল এবং মরক্কোর পরে বড় ম্যাচ দুই টিমের, সেটা হলো ইংল্যান্ড ক্রোয়েশিয়া। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা হিসাবে একটা কম্পিটিটিভ এবং অনেক ফাইটিং ম্যাচ হওয়ার কথা, এবং সেই ম্যাচই আমরা দেখেছি। আপনি যেরকম বলেছেন, একটা ম্যাচে 6টা গোল হয়েছে, 4-2 গোলে জয় করেছে। এবং কম্পিটিশনে হ্যারি কেনের যে তার পারফরমেন্স আসলে দুর্দান্ত। চিন্তা করা হচ্ছে, যদি ওখানে চিন্তা করা হয় প্রথম খেলায় 2 গোল করছে জার্মানের কাই হাভার্টস। তারপরে যদি চিন্তা করেন আপনি নাম্বার 9-এ রোনাল্ডো, মেসি, পরে রোনাল্ডো গোল করতে পারে নাই, ওখানে এমবাপে করেছে, হার্লিং করেছে। তো এদেরকে আমরা টপ স্কোরার হিসেবে দেখি, এবং যদি গোল্ডেন বুটের চান্স হয় যে কে এগিয়ে থাকবে, তাদের এই পারফরমেন্স কিন্তু গ্রুপ পর্যায়ে তারা গোল করে এই জায়গাগুলোকে প্রমাণ করে। তো হ্যারিকেনের যে লাস্ট পারফরমেন্স, এবং হ্যারিকেন লিগ পর্যায়ের দুর্দান্ত পারফর্ম করেছে লাস্ট বায়ার্ন মিউনিকে, এবং সেখানেও সে সর্বোচ্চ গোলদাতা, এবং তার পারফরমেন্সই তাকে বলে যে এইবার সে অনেক কিছু দিতে পারে টিমকে, এবং সেই হিসাবে তার টিম ক্যাপ্টেনশিপ পায়। এবং ইংল্যান্ড টিম এই বছর দেখছি আলোচনার বাইরে, এবং অন্য সময় সবসময় আলোচনায় থাকে এবং অনেক বেশি সমালোচনাও হয়, কিন্তু এইবার তার পারফরমেন্স দিয়ে সে প্রমাণ করেছে। সেখানে আবার আপনি যদি, যার প্রতিদ্বন্দ্বী ছিল ক্রোয়েশিয়ার লুকা মডরিচ, সে অনেক বয়সের ভারে পিছিয়ে গেছে, তারও বয়স 40-এর উপরে। তার পারফরমেন্স আমরা তাকে দেখেছি, কোচ উঠিয়ে নেয় 65 মিনিট পর্যন্ত। কিন্তু ইংল্যান্ডের যে পারফরমেন্স আসলে দুর্দান্ত, এবং ফিনিশিংয়ে যদি মনে করেন হ্যারিকেনের দুটা গোলই দুর্দান্ত হয়েছে, এবং টিম সাপোর্টে জুড বেলিংহাম পুরো মাঠ জুড়ে যে খেলেছে, সাথে তাদের দুটো মিডফিল্ড আমরা চিন্তা করছিলাম যে ওরা 4-2-3-1-এ খেলেছে। এখানে কোচ টুখেল কিন্তু ইংলিশ ফুটবলের একটু চেঞ্জ এনেছে। সে জার্মানি এই টাচটাকে মিলিয়ে অনেক বেশি বল পজিশন থেকে উইং প্লে করে ভার্টিক্যালি ভিতর দিকে গোল করতে হয়। সেই জায়গাটা হ্যারিকেনের জন্য সুবিধা হয়েছে। হ্যারিকেন লাস্ট কোথায় উচ্চতাকে কাজে লাগিয়েছে, এবং আমরা দেখেছি যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারকে স্পর্শ করেছে। 2টি গোল যদি আপনি যেটা বলছেন হ্যারিকেনের, একটা তো পেনাল্টি থেকে গোল দিয়েছে, তাও সেকেন্ড টাইম তিনি ট্রাই করে এটা গোল দিয়েছেন। সেকেন্ড গোলটার কথা যদি বলি, যে হ্যারি কেইন তিনি ডেফিনেটলি সবচেয়ে দীর্ঘদেহী একটা প্লেয়ার, এবং তিনি তাদের জন্য একটা থ্রেট। সেখানে তাকে পুরো আনমার্কড রেখেছিল, যেটার ফায়দাটা তিনি একেবারে পুরোপুরি কাজে লাগিয়েছেন। একটা স্ট্র্যাটেজি অফ প্লে, কোচের একটা থাকে যে এই সেট প্লে নিয়ে অনেক ধরনের কাজ করে। তো ও প্লেয়ারদেরকে ডোমিনেট করে ওই স্পেসটাকে বাইরে রেখে দিয়েছে, এবং ওইটাই আসলে ক্রোয়েশিয়ার জন্য। ক্রোয়েশিয়ারও প্লেয়ারের ডিফেন্ডিং লাইন কিন্তু অনেক দীর্ঘদেহী, এবং এই জায়গায় পলিসিটা যে নেয়ার পোস্ট থেকে ওকে বের হয়ে আসবে বা আনমার্কে থাকবে, পরে সে টার্গেট অনুযায়ী যে স্পেসে বল থাকবে, এবং সেটাই করেছে। 3 জনের পিছন থেকে এসে পাওয়ারফুল হেড, এবং দুর্দান্ত হেডে একদম কর্নার থেকে বলে ভিতরে গোল পোস্টে ঢুকে। তো সেইখানেই এখানে ক্রেডিট দিতে হয় যে হ্যারিকেনের হেডওয়ার্ক এবং এরিয়াল বলের অনেক ভালো ভালো গোল আছে, সেটাই সে এখানে ইউটিলাইজ করতে পেরেছে। এবং টাইমিং অফ গোল, যেটাকে বলা হয় যে সিচুয়েশনে সে টিমকে এটাকে লিড পজিশনে নিয়ে যায়। মানে বড় তারকা বড় ম্যাচে যেভাবে পারফর্ম করা উচিত, সেই পারফরমেন্সটা আমরা হ্যারিকেনের কাছে ডেফিনেটলি হ্যারিকেনের কাছে তার লিডারশিপ এবং টিম ওয়ার্ক, এবং টিম যখন প্রেসারে খায় তখন দেখা যাচ্ছে হ্যারিকেন তার ডিফেন্ডিং জোনে এসেও মিডফিল্ড লাইনে পর্যন্ত এসে টিমকে হেল্প করছে, সেখান থেকে আবার টিম নিয়ে ওয়ার্ক করে বের হয়ে যাচ্ছে। তো এইটাই আসলে বড় লিডারশিপ, এবং অ্যাজ এ ক্যাপ্টেনশিপ নক যদি বলা যায়, তাহলে এইভাবে চিন্তা করা হয়। ওখানে এমবাপ্পে করেছে, এখানে হ্যারিকেন করেছে, ওখানে মেসি করছে। তো এই জিনিসগুলো আর্লিং হাল্যান্ড করেছে, এবং তারাই এখন কিন্তু গোল্ডেন বুটে প্রথম ম্যাচে 2টো করে গোল, একজনের 3টে গোল। এই কম্পিটিশনে তার এখন দেখা যাক কে শেষ পর্যন্ত গোল্ডেন বুট পায়, এবং তাদের ভিতরে গোলে খোরা কতটুক। এটা একটা ভালো, মানে পজিটিভলি ফুটবল চলছে কিন্তু অবশ্যই। এবং মানে
এখন পর্যন্ত প্রথম পর্বের খেলাগুলো শেষ, প্রথম পর্বের বলতে প্রত্যেকেরই একটা করে ম্যাচ শেষ হয়ে First গেছে match হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছু আনএক্সপেক্টেড রেজাল্টও, অবশ্যই যদি স্পেনের কথা বলি, পর্তুগালের কথা বলি, কিছু আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল। ওদিক দিয়ে আবার যেভাবে বড় জয় দিয়ে শুরু করেছে জার্মানি, ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে শেষ চারে শেষ পর্যন্ত কারা জায়গা করে নিবে বা কারা আসলে এখন ফেভারিট? স্পেনকে তো আমরা ফেভারিট ভাবছিলাম, কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে। না, আসলে ফুটবলের প্রথম জিনিস যেটা দেখা যাচ্ছে, আমরা বলছি যে বেস্ট শো অফ দ্য আর্থ, পৃথিবীর বিউটি অফ ফুটবল যদি চলতে হয় তাহলে এই ধরনের অঘটনগুলোই কিন্তু সত্যতার ঘটনা ঘটায়। এবং ছোট বলা হয় ছোট টিম, আসলে কাউকে ছোটভাবে ভাবা হচ্ছে না, যেহেতু তারা কোয়ালিফাইড করে ওয়ার্ল্ড কাপ খেলছে। সেখানে এখন র্যাঙ্কিংয়ে এবং ডিফারেন্সিয়াল ফুটবলে কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার যাদের নাম বলছেন বড় তারকা, তারা তাদের পারফরমেন্স দেয় একক নৈপুণ্য দিয়ে কিছু করে যাওয়াটাই। কিন্তু ফুটবল হলো টোটাল ফুটবল, টোটাল টিমমেট নিয়ে হলো গেমস। তো সেই জায়গা থেকে আসলে ডিফারেন্সিয়াল ম্যাচ প্রথম পর্বের রাউন্ড শেষে এই ঘটনাগুলি পরের ম্যাচগুলোকে কোথায় তারা যেতে পারবে গ্রুপ পর্বে। এবং এইবারই ফিফার 48 দেশের ফুটবল হওয়াতে বড় টিমগুলি বাদ পড়ার সম্ভাবনা খুব কম যদি অলৌকিক কিছু ঘটনা না ঘটে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনি গ্রুপ পর্যায়ে 1 এবং 2 সরাসরি যাবে এবং 12 দুগুণে 24টা টিম, পরে যে 32 হবে আরো 12টা টিম থেকে 8টা টিম যাবে। তো সেখানে আপনি বেস্ট 3 নম্বর পজিশন যারা থার্ড নেবে আর কি। বেস্ট 8টা টিম যাবে, তাহলে 24 আর 8-এ 32টা টিম। তো আপনি কাকে বাদ দিবেন সেটা সে নিজেই তার পারফরমেন্স নিয়ে চিন্তা করবে। এখন আপনি একটা বড় টিম, বড় তারকা নিয়ে একটা ম্যাচও জিততে পারলেন না, তাহলে স্বাভাবিক আপনি এখান থেকে বিদায় হবে। কিন্তু ফিক্সচার যেভাবে করেছে সেখানে পারফরমেন্স অনুযায়ী তারা বাদ পড়ার চান্স খুব কম। গ্রুপ পর্ব থেকে হয়তোবা ফেভারিটদের বাদ পড়ার সম্ভাবনা কম, কিন্তু সেকেন্ড রাউন্ডে যদি দেখি হয়তোবা একজন ফেভারিটের বিদায় হলেও হতে পারে। হ্যাঁ। বিশেষ করে আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে তাদের হয়তোবা গ্রুপ রানার্স আপের সাথে যাদের খেলা সেটা হচ্ছে স্পেনের গ্রুপে। হ্যাঁ। সেখানে স্পেন, উরুগুয়ে উরুগুয়ে, যে কেউ হতে হ্যাঁ, পারে, যেহেতু পর্তুগাল সবগুলো এই draw সাথে হয়েছে। দেখা হয়ে যেতে পারে। সেটা একটা পসিবিলিটি আছে। পসিবিলিটি আছে যে আমরা ফিক্সচার যে তৈরি করেছি আসলে গ্রুপ পর্যায়ের ম্যাচের পরে যে চিন্তা করা হবে। এবং যদি গ্রুপ ভাগ করা হয়, আপনি যেরকম বলেছেন যে এখন আর্জেন্টিনা বেস্ট পারফরমেন্স অবস্থায় আছে, ভালো পারফরমেন্স করছে, তা এখনো স্পেন করে নেই, পরের ম্যাচ যে করবে না সেটারও তো নাই। বড় টিম আস্তে আস্তে ধীরে তাদের পারফরমেন্স জায়গায় চলে যাবে এবং কমপ্লিটলি যখন আমরা 32-এর পরে 16 এবং 8-এ যাব, 16 এবং 8 হলো কোয়ার্টার ফাইনালের আগে হলো 16 এবং কোয়ার্টার ফাইনাল হলো 8 থেকে শুরু হবে। 8 সেমিফাইনালে 4, তারপরে ফাইনালে 2। তো এইখানে আসলে সব বিগ ম্যাচের বড় টিমের দেখা হবে এবং ওখানেই কম্পিটিশন। এবং রিয়েল আপনাকে ওয়ার্ল্ড কাপ জিততে হলে কিন্তু আপনি বিগ ম্যাচ জিততে হবে, বিগ টিমকে হারাতে হবে। তো এই কম্পিটিশনগুলি আসলেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সৌন্দর্য এবং বড় টিমের প্রমাণ করতেই হবে আপনাকে পারফর্ম করি। আপনি সেরা 8-এ বা 4-এ বড় টিমের কথা বলছিলেন যে সেখানে তাদের মুখোমুখি হবে, দেখা হবে। এশিয়ার দলগুলো যদি বলি, একমাত্র ইরাক ছাড়া আর উজবেকিস্তান আজকে হেরেছে, বাকি যে দলগুলো কিন্তু ওভারঅল এখন পর্যন্ত অপরাজিত। জাপান ড্র করেছে, কোরিয়া জিতেছে, অস্ট্রেলিয়া ইরান ড্র জিতেছে। করেছে, অস্ট্রেলিয়া জিতেছে। এশিয়ার কোনো দলকে আপনি দেখেন কি না যে সেরা 8-এ বা 4-এও জায়গা করে নেওয়ার মতো? এই পারফরমেন্সে আসলে আমি এশিয়া থেকে আমাদের এশিয়ান ফুটবল অনেক ইমপ্রুভ করেছে। সেখানে এশিয়া সবসময় কোরিয়া, জাপানকে এবং এখন অস্ট্রেলিয়া ভালো করছে, যেটা ইরানকেও চিন্তা করা সৌদি আরবও হয়েছিল। draw করেছে, উরুগুয়ের সৌদি সাথে আরবও দেখেছি। ড্র করেছে উরুগুয়ের মতো টিমে এবং তাদেরকে আসলে বা 32 এবং 16-তে যাওয়ার যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু কোনোভাবে ফেলে দেওয়া যায় না। তারা প্রমাণ করেছে তাদের মাঠে পারফরমেন্স দিয়ে এবং অলৌকিক কিছু না হলে তারাও পারফরমেন্স করতে পারবে। এবং আমি ভালোভাবে দেখতে পাচ্ছি 3টা টিমকে যদি চিন্তা করি, কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়াকে ওই জায়গায় ধরেছি। সৌদি আরবেরও সুযোগ আছে। মানে আপনি 16-তে 8-এ যাওয়ার। দেখতে পাচ্ছেন 16 নাকি শেষ 16-এর মধ্যে দেখতে 16-র পাচ্ছেন? মধ্যে। আচ্ছা, আর একটু ব্রাজিল নিয়ে একটু কথা বলতে চাই। আমরা অনেক দল নিয়ে কথা বলেছি, শুনে আপনার কাছ থেকেও শুনেছি। মানে ব্রাজিলের ওভারঅল যে পারফরমেন্স, তাতে কি মনে হচ্ছে যে তারা কি শেষ 16 বা কোয়ার্টার ফাইনাল তারা যেতে পারবে কিনা? এবং নেইমারকে নিয়ে আসলে অনেক ধরনের নিউজ হচ্ছে, এটা একটা তাদের উপর ইম্প্যাক্ট পড়ে কিনা? তিনি খেলবেন না, এই ম্যাচ খেলবেন অথবা 2 ম্যাচ পরে খেলবেন, এই যে ব্যাপারগুলো ধোঁয়াশার মধ্যে থাকা, এটা দলের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা? না, আসলে আমরা যারা বাইরে থেকে চিন্তা করছি, যারা টিমের ইনসাইড কিছু জানি না বা বলবেও না, এটা বিগ টিমের অনেক বেশি, আমরা যখন কোচ এবার টিম চালাই অনেক কিছু হাইট রাখি যেটা বাইরের সাধারণ দর্শক না জানে। মিডিয়া ফ্ল্যাশ হলে এটা এফেক্ট করে বা অনেক বেশি এটা সমালোচনা হয়। তো সেই দিক থেকে আসলে নেইমার আসলে একটা স্টার এবং নেইমারকে সেইভাবে সুস্থ করা হচ্ছে লাস্ট ম্যাচে এবং প্র্যাকটিসের আগে।
কালকে সে ফুল প্র্যাকটিসে নেমেছে এবং কতটুকু খেলতে পারবে সেটা, যেহেতু সে একটা বড় ইনজুরি থেকে এসছে এবং আঞ্চলতি আসলে একমাত্র কোচ যে ব্রাজিলের বাইরের ভিন দেশ থেকে, ইটালিয়ান বাইরে, এর আগে সবসময় ব্রাজিল তাদের নিজস্ব কোচ নিয়েই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ফুটবল খেলে আসছে। তো সেই জিনিসটার কম্বিনেশনে যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু আঞ্চলিক, এটা হলো টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার হ্যান্ডেলিং খুব ভালো বোঝে এবং ওয়ার্ল্ড ক্লাব লেভেলে সে অনেক বড় মাপের কোচ এবং চ্যাম্পিয়ন করেছে। তো পরের প্রথম ম্যাচ যেহেতু মরক্কোর সাথে ছিল, সেইখান থেকে বের হয়ে আজকে পরের সেকেন্ড দুটো ম্যাচে হাইতি আর স্কটল্যান্ড, সেখানে বোঝা যাবে ব্রাজিল কতটুকু যাবে এবং নেইমার কখন খেলবে। তো চিন্তা করা হচ্ছে যে স্টার আসলে এবং একটা প্রাণভরা টিমের, যেমন মেসি নামলেই আর্জেন্টিনার অন্যরকম শক্তি হয়, নেইমার নামলেও ব্রাজিলের টিমের একটা ফরমেশন হয়তো বা ব্রাজিলের একটা শক্তির জায়গা হচ্ছে নেইমার। আমরা জানি মরক্কো ম্যাচ অনেক ডিফিকাল্ট ছিল, তাকে খেলায়নি। হাইতি এবং স্কটল্যান্ড তুলনামূলক একটু দুর্বল দল। সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে হয়তোবা এই কারণেই ওই রিস্কটা নিচ্ছে না যে একেবারে পরের রাউন্ডে নেইমারকে খেলাবে? হ্যাঁ, এটাও এরকমই শুনছিলাম বা বাইরে যে জিনিস আলোচনায় আসছে, নেইমারকে, একটা প্লেয়ারকে আসলে আমরা যখন ফুল ফিট না হয়, যত নামের উপরে ভরা থাকে, তাকে খেলাতে চাই না। এবং শুধু নাম দিয়ে তো ফুটবল হবে না, তাকে পারফর্ম করতে হবে। এবং যে ইনজুরি আছে তাকে যদি নামানো হয় সেই সময়ের জন্য, সেই ইনজুরিটা দেখা যায় আরও বড় হয়ে যেতে পারে। তাহলে আমি যেখানে বেশি দরকার সেখানে আমি খেলাতে পারলাম না, পরে নর্মাল ম্যাচে আমি যদি খেলিয়ে থাকি, সেই ইনজুরির প্রভাবটা যদি টিমে এফেক্ট করে তাহলে আরও বেশি ক্ষতি হতে পারে। এবং এসব বড় টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, প্রিভিয়াসলি অনেক অভিজ্ঞতা, সেই জিনিস নিয়ে তাকে তৈরি করা হচ্ছে। আমাদের যতটুকু সম্ভাবনা যা দেখছি, পরের ম্যাচ দুটোতে অল্প অল্প সময় ধরে নেইমারকে নামিয়ে টিম অ্যাডজাস্ট করে নিতে পারবে। একটু ছোট করে একটু জানতে চাই যে সোফার ব্রাজিলের পারফরমেন্স শুধুমাত্র মরক্কোর বিপক্ষে না, এর আগে যে ফ্রেন্ডলি ম্যাচ দুটো খেলেছে পানামা এবং ইজিপ্টের সাথে, এবং আনচেলত্তির স্ট্র্যাটেজি, কৌশল সব কিছু মিলে ব্রাজিলকে আপনি কতদূর পর্যন্ত দেখেন এবার ওয়ার্ল্ড কাপে? ব্রাজিলকে আমি এখন পর্যন্ত যেটু টিম, এবং হাইতি স্কটল্যান্ড ম্যাচ হলে আমি আর একটু প্রেডিক্ট করতে পারবো। তো এখন পর্যন্ত চিন্তা করা হচ্ছে বড় টিম বড় মাপের জন্য তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসবেই। মানে কোয়ার্টার ফাইনাল পরে আর বাধাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে? কঠিন হবে অবশ্যই। যেখানে আমরা যেভাবে দেখছি যারা আছে, এখন যদি টিম কম্বিনেশনটা ভালো হয় তাহলে ফাইনালও খেলতে পারে। এখন হলো টিমের রেজাল্ট কখন, আমি বলছি ইন প্রেজেন্ট, আপনি মাঠে নামার পর, নেইমার ঢোকার পর কতটুকু ইম্প্যাক্ট পড়ে এবং টিমের ওই অবস্থা থেকে কোথায় যাবে সেটা তখন তো আমরা সামনেই দেখতে পাবো। অবশ্যই। মাত্র একটি করে খেলা হয়েছে বিশ্বকাপের সব দলের। আরও যখন সামনে যাবে তখন হয়তো আমরা আরও চমক দেখব, অঘটন দেখব, বড় দলের পারফরমেন্স দেখব, বড় তারকাদের পারফরমেন্স দেখব, এমনটা প্রত্যাশা করে শেষ করছি ক্লেমন বেরোন্ডা গ্যালারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।